হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা যদি সিপিআইএমের একজন সমর্থক হন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা যে ভিডিওটি দেখছেন, কমরেড মোহাম্মদ সেলিম, প্রাক্তন যুবনেতা এবং সিপিআইএম রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ব্রিগেড মাঠে পরিদর্শনে গেলেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কী বললেন, চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক। ওদেরকে বললাম ওরা কালকে কিছু দেখে গেছে আমি নিজে যখন মর্নিং ওয়াক আসবো ওরা জানবে কোন জায়গাটা হবে কীভাবে হবে দেখতে হবে। এখন একটু অদল বদল করতে হচ্ছে, তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাধারণত ব্রিগেড প্রাইজ আমাদের সমাবেশ হয়। অন্য অনেক রকম গঙ্গাসাগর মেলা থাকে, রিপাবলিক প্রাইজ থাকে, নানা রকমের এই পুলিশেরও ম্যারাথনের কিছু কথা হচ্ছিল। তারপরে ওরা যেহেতু ওটাকে আদায় করতে পেরেছে, আর মেট্রো রেলের কাজ হচ্ছে। দ্বিতীয়ত রিপাবলিক ডে প্যারেডের সময় আরও কিছু বাইরে থেকে ব্যাটালিয়ান ব্রিগেড চলে আসে, তো সেসব ওরা যোগাযোগ করে কথাবার্তা বলে নিয়ে যেটা আলটিমেটলি দাঁড়ালো সেখানে সাথে দেখতে চেয়েছিলাম মঞ্চটা কোথায় হবে। এতগুলো লোক যারা রাজ্যে জুড়ে যে হাওয়া উঠেছে ইনসাফ যাত্রা, তারা যে আসবে এবং এখন শুধু সংগঠিত আমাদের যারা লোকজনকে বলতে যেটা বোঝা বামপন্থী তা নয়, একটা বড় অংশের মানুষ যারা বিভিন্ন ধরনের পেশায় যুক্ত আছে বা পেশা পায়নি তারাও আসবে। আর একটা অংশের মানুষ আছেন যারা ব্রিগেড বলতে একটু রক্তের একটু দোলা চল হয় আর কি, তো সেই অংশের মানুষ যারা অপেক্ষা করছিল অনেকদিন ধরে দম্পতি একটা বড় সমাবেশ হোক, তারাও আসবে। এই তিনটে সেকশন হয়েছে সংগঠিত অংশ, ইনসাফ যাত্রা যে বাড়তি অংশের মানুষের মধ্যে উৎসাহ তৈরি করেছে, আর আমাদের একদল পুরনো সমর্থক দরদি যারা আবার এই পুনরুত্থান দেখতে চান বামপন্থার, তারা এই রাজ্যটাকে বাঁচাতে চান, দেশটাকে বাঁচাতে চান, তারাও আসবে। কত বড় জায়গাটা নিয়ে ওরা সুন্দর কোনো বাধার সম্মুখীন হয়েছেন এখানে? কি বলেন একটা সারা দিলে বাঁধবে লড়াই, এটা তো প্রথম থেকে বলে এসেছে, কারণ লড়াইটা খুব চাইছে। আর একটা প্রশ্ন এখন এটা করতেই হয়, কালকে আমরা দেখলাম সারা রাত ধরে কাকুকে নিয়ে নানা টানা পড়েন, তার কণ্ঠস্বর চেকও হলো, যদি মিলে যায় এর পরবর্তী কি হবে? কাকুর পুরো পিছিয়ে এটাই তো নিয়ম। তোমার বাড়িতে কিরকম হয়? আর জ্যাঠা তো বুঝতে পারছেন না, জ্যাঠা তো ডেপোটা নিজেই জ্যাঠা হয়ে গেছে, ভাই করে যখন জ্যাঠা হয়ে গেছে তখন পিছিয়ে গেল। এই বিষয়ে আরেকটা প্রশ্ন করবো, এতদিন ধরে এসএসকেএম একটা টালবাহানা ছিল, কিন্তু সেটা যখন এনফোর্সমেন্ট ডিরেক্টর ইএসআই হাসপাতালে নিয়ে গেল সেটা 8 ঘন্টার মধ্যে প্রসেসিং সম্পন্ন হলো, তাহলে কি গোটা বিষয়টা এসএসকেএম এর উপর দায়বর্তায়? সবটা স্ক্রিপ্টেড। এস ফর এসএসকেএম যেমন সেট সুকুলার কর্নার ন্যাশনাল, সেরকম এস ফর স্ক্রিপ্ট। তা না হলে একজনকে ধরে সেও কবে আরএসএস করেছে, তারপরে তো তৃণমূল করছে, তারপরে তৃণমূল করে তা তৃণমূল লোকজন জিজ্ঞেস করবে, তৃণমূল লোকজন চেনে না, ওই ভাইপো কোম্পানি করছে আর টাকা পয়সা জোগাড় করছে। তার গলা স্বর নিতে গিয়ে এত আমরা জানতাম চোরের মার গলা বড়, তারপর দেখলাম চোরের পিসির গলা বড়, আর দেখলাম চোরের কাকুর গলা ডুবে যাচ্ছে। ওইটার গলা স্যাম্পল নিতে গিয়ে তাকে থেরাপি করতে হচ্ছে, ট্রিটমেন্ট করতে হচ্ছে, এবং হাসপাতাল ডাক্তারদের নিজস্ব নীতিনির্দেশিকা কোথায় গেল? আমি আগেও বলেছি পিজি হাসপাতালের বদনাম করে লাভ নেই, মুখ্যমন্ত্রী নিজেই করছিলেন। কিন্তু কোন ডাক্তাররা আছে যারা কুকুরের ডায়ালিসিস করে? কোন ডাক্তার আছে যারা কাকুর গলার স্বর পরিবর্তন করে? এই কাকা কুকুর পিসি এদের জ্বালায় একটা ভালো প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে, সেটাও দেখতে হবে। কিন্তু সিবিআই চাইলে চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকে ঢুকে পড়তে পারে, আবার সিবিআই চাইলে তোমার গিয়ে রাজীব কুমারের যাচ্ছে বলে এই ব্রিগেডের সমাবেশ থেকে তোমরা জানো মিডিয়াকে পিসিকে সবাইকে খবর দিয়েছিল যে আমরা আসছি, তারপর একটা বড় শো হয়েছিল, তারপর ধন্যার নামে নাটক হয়েছিল, তারপরে তাকে আবার পুলিশের ডিজি করে দেওয়া যায়। তো এইটা অসহায় নয়, হাইকোর্ট বলেছে বারবার, কিন্তু মমতা ব্যানার্জি G20 ডিনারে গিয়ে মোদির সঙ্গে এবং তারপরে ভাইপোকে নিয়ে গিয়ে টাকা দেওয়ার নাম করা নাটক করার নাম করে কী সেটেলমেন্ট করেছেন তার উপর নির্ভর করছে। আমার তো মনে হচ্ছে গলার স্বর এখন পাল্টে গেছে, তারপরে কিনে গেছে, এই জন্য অপেক্ষা করছিল।